লুটের সাদা পাথর উদ্ধারে আজও শত শত ট্রাকে তল্লাশি। ভোলাগঞ্জে চলছে প্রতিস্থাপন। পর্যটন কেন্দ্র স্বরূপে ফেরানো নিয়ে শঙ্কা। পাথর খেকোদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি। রাজশাহীতে একই পরিবারের 4 জনের লাশ উদ্ধার। পাশেই পড়েছিল চিরকুট। ঋণের বোঝা সইতে না পেরে স্ত্রী ও 2 সন্তানকে হত্যার পর স্বামীর আত্মহত্যা, ধারণা পুলিশের। ফারাক্কার জলকপাট খুলে দেয়ায় প্লাবিত কুষ্টিয়া ও নওগাঁর নিচু এলাকা। পানিবন্দী প্রায় 40,000 মানুষ। কয়েক হাজার হেক্টর জমির ফসল নষ্ট। ঋণ শোধ করা নিয়ে দুশ্চিন্তা। এবং ফরিদপুর রাজবাড়ীতে পেঁয়াজের দাম কমলেও বাড়তি ঢাকার বাজারে। 3 দিনের ব্যবধানে কমেছে 10 টাকা পর্যন্ত। অতিবৃষ্টিতে মানিকগঞ্জে বিপর্যয়ের মুখে সবজির ফলন। বাংলার সময়ের সঙ্গে আছে আমি জান্নাতুল দোলনা। তৃতীয় দিনের মতো চলছে ভোলাগঞ্জে লুট হওয়া পাথর প্রতিস্থাপনের কাজ। তবে যে হারে লুট হয়েছে, ফিরছে তার তুলনায় নগণ্য। এতে সাদা পাথর পর্যটন কেন্দ্র সহসাই আগের রূপে ফিরবে কিনা তা নিয়ে শঙ্কা স্থানীয়দের। লুটের সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তাদের। এদিকে পাথর সরানো ঠেকাতে শুক্রবারও শত শত ট্রাক আটকে তল্লাশি চালাচ্ছে সেনাবাহিনী। উপবনীকে সঙ্গে নিয়ে সিলেট থেকে ফারুক ভূঁইয়া রবিনের রিপোর্টে বিস্তারিত। দিন দুপুরে প্রশাসনের নাকের ডগায় লুটপাট হয়েছিল যে পাথর, নানা মহলের সমালোচনার পর সেগুলো ফেরানো হচ্ছে পুরনো জায়গায়। শুক্রবার টানা তৃতীয় দিনের মতো নৌকা বোঝায় পাথর প্রতিস্থাপনের কাজ চলে ভোলাগঞ্জে। এটা পাথরটা আইতেছে আমাকে 10 নম্বর থেকে। 10 নম্বরে এই জায়গায় গিয়ে আটক করছে পাথর আটক করার পরে এখন থেকে আমাকে নৌকায় নিয়ে আসতেছে ওই জায়গায়, আমার স্পটের নৌকা আমাকে। বিপুল পরিমাণ পাথর লুটপাটের পর অবশেষে ফিরে আনা হচ্ছে এই সাদা পাথর। তবে আগের অবস্থায় কতটা ফেরানো যাবে ভোলাগঞ্জ সাদা পাথরকে, সেটি নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। তবু সাধারণ মানুষের প্রত্যাশা, এই পাথর লুটপাটের সঙ্গে যারা জড়িত তাদেরকে আনা হবে শাস্তির আওতায়। তবে পাথর ফিরতে শুরু করলেও প্রশ্ন থেকে যাচ্ছে অনেক। স্থানীয়দের দাবি, যে হারে পাথর লুটে নেওয়া হয়েছিল, ফিরছে তার তুলনায় অতি নগণ্য। ভোলাগঞ্জের সাদা পাথর পর্যটন কেন্দ্র সহসাই আগের রূপে ফিরবে কিনা তা নিয়ে আছে সন্দেহ, সংশয় আর শঙ্কা। আমাদের দুঃখ একটাই যে আমাদের সাদা পাথর আমাদের চোখের সামনে লুটপাট হয়ে গেছে, অথচ আমরা কিছুই করতে পারি নাই। প্রশাসনকে অনেকবার বলা হয়েছে, প্রশাসনের চোখের সামনে এই লুটপাটগুলো হয়েছে। শুনতে পারছি যে আমাদের সাদা পাথরে প্রায় 12,000 ফুট পাথর ফালাইছে, কিন্তু আমরা এখানে খুঁজে পাই নাই। যে পাথরগুলো নেওয়া হয়েছে ওই পরিমাণে এখানে কোনো পাথরই আসে নাই। পর্যটক আর স্থানীয় বাসিন্দা সবার দাবি, নিশ্চিত হোক পাথর খেকোদের দৃষ্টান্তমূলক শাস্তি। সৌন্দর্য বলতে কিছুই তো নাই, পাথরই নাই। সঠিক তদন্ত করে তাদেরকে সঠিক শাস্তি দেয়। এদিকে লুটে নেওয়া পাথর সরানো ঠেকাতে শুক্রবারও সিলেটের সড়কে তৎপর দেখা যায় সেনা সদস্যদের। চেকপোস্টে পাথর বোঝাই শত শত ট্রাক আটকে রেখে চালানো হয় তল্লাশি। ফারুক ভূঁইয়া, রবিন, সময় সংবাদ, সিলেট। এই মুহূর্তে ভোলাগঞ্জে আছেন সহকর্মী ফারুক ভূঁইয়া রবিন। সরাসরি যাচ্ছি তার কাছে। সিলেটে সাদা পাথর থেকে যে পাথর লুট করা হয়েছে, সে পাথরগুলো আসলে জব্দ করার জন্য কিংবা উদ্ধার করার জন্য যে নানামুখী তৎপরতা কিন্তু রয়েছে। তো সেই জায়গায় আমরা আজকে তৃতীয় দিনের মতো কিন্তু যেটি দেখতে পাচ্ছি যে সেনা সদস্যরা তারা কিন্তু যেই তাদের যে চেকপোস্টের মাধ্যমে বিভিন্ন যে ট্রাকগুলো রয়েছে, সেই ট্রাকগুলো কিন্তু যে তারা তল্লাশি করছেন। এবং এখান থেকে যদি আমরা বলতে যাই যে বেশ লম্বা একটি জায়গা, প্রায় 1 কিলোমিটারেরও বেশি জায়গা জুড়ে কিন্তু যে সারিবদ্ধ অবস্থায় রয়েছে এই ট্রাকগুলো, শত শত ট্রাক এখানে দাঁড়ানো রয়েছে। এখন আমরা এই মুহূর্তে আছি যে সিলেটের বটশালা নামক জায়গাটিতে। তো সেখানে কিন্তু যে সেনা সদস্যরা সেখানে যে তল্লাশি করছেন এবং এই ট্রাকগুলোতে যে পাথর রয়েছে সেগুলোতে কিন্তু যে তল্লাশি করা হচ্ছে। তো একটি বিষয় কিন্তু আমরা যেটি দেখতে পাচ্ছি যে এই ট্রাকে যেই পাথরগুলো রয়েছে সেটি বেশ কিছু ট্রাকে আমরা যেটি দেখতে পাচ্ছি যে চূর্ণ বিচূর্ণ করা যেই পাথর, তো সেইগুলো প্রতিস্থাপন করা কতটা সম্ভব হবে সেটা নিয়ে কিন্তু যে একটি প্রশ্ন রয়েছে। আবার অন্যদিকে আমরা যেটি দেখছি যে প্রশাসনের পক্ষ থেকে কিন্তু একটি যে ভ্রাম্যমাণ আদালত বা মোবাইল কোর্ট সেটি পরিচালনা করা হয়েছে এবং যে সেখানেও কিন্তু যেই একটি যে ক্রাশার মিলে সেই অভিযান পরিচালনা করা হয়েছিল এবং সেখানে যেই পাথরগুলো অক্ষত অবস্থায় পাওয়া গিয়েছিল সেইগুলো জব্দ করার যে চেষ্টা চালিয়েছিল ভ্রাম্যমাণ আদালত। এবং অন্যদিকে সেই ক্রাশার মিলে গিয়ে যেটি দেখা গিয়েছিল যে অনেক পাথর কিন্তু আবার যে চূর্ণ বিচূর্ণ করে ফেলা হয়েছিল।
তো আবার অন্যদিকে সিলেটের যে ভোলাগঞ্জ সাদা পাথর এলাকায় আমরা গিয়েছিলাম আজকে সারাদিন। তো সেখানে যদিও কিছু কিছু নৌকা দিয়ে সেই পাথর প্রতিস্থাপনের কাজ চলছিল, কিন্তু গতকাল যেভাবে একদম ঢাকঢোল পিটিয়ে যে সেই কার্যক্রম চালানো হয়েছিল, জেলা প্রশাসক নিজে সেখানে উপস্থিত ছিলেন, আজকে কিন্তু সেই জায়গাটাতে সেই হার তুলনামূলকভাবে কম ছিল, সেরকম গতি তুলনামূলকভাবে কম ছিল, এবং সেই যেই প্রতিস্থাপনের যে কাজটা সেটি গতকালকের তুলনায় কিছুটা ভাটা পড়েছিল বলেই কিন্তু আমাদের কাছে মনে হয়েছে। তো এই ছিল আমার কাছে সবশেষ খবরাখবর। আমরা সরাসরি যুক্ত ছিলাম সিলেটের ভোলাগঞ্জ থেকে। রাজশাহীতে বাসা থেকে একই পরিবারের 4 জনের লাশ উদ্ধার করেছে পুলিশ। তাদের পাশেই পড়েছিল চিরকুট। পুলিশের ধারণা, ঋণের বোঝা সইতে না পেরে স্ত্রী ও সন্তানদের হত্যার পর আত্মহত্যা করেন স্বামী মনিরুল। ঘটনা খতিয়ে দেখতে ছায়া তদন্তে নেমেছে আইনশৃঙ্খলা বাহিনী। এক রাতেই নিঃশেষ পুরো পরিবার, মারা গেলেন 4 সদস্যই। স্বজনদের আহজারিতে ভারী চারপাশ। শুক্রবার সকালে পবা উপজেলার বামুনশিগড় এলাকার একটি বাসায় কৃষক মিনারুল, তার স্ত্রী মনিরা বেগম, ছেলে মাহিম এবং মেয়ে মিথিলার মরদেহ দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহগুলো উদ্ধার করে। এ সময় মিনারুলের লাশের পাশে একটি চিরকুট পাওয়া যায়। কোনো গন্ডগোল নাই, কোনো মারামারি নাই, কোনো আমার সাথে রিসারিসি নাই। স্থানীয়রা জানায়, বছর 2 আগে জুয়া খেলে বিপুল টাকা দেনা হয় মিনারুল। বিভিন্ন এনজিও থেকেও ঋণ নেন তিনি। কৃষিকাজ ও জমি বিক্রি করে কিছু টাকা পরিশোধ করলেও পুরোপুরি শোধ হয়নি। আত্মীয় পরিজনের নিকট থেকেও খুব একটা সাহায্য পাননি। সেই হতাশা থেকেই হয়ে পড়েন অসুস্থ। আগে জুয়া খেলেছে, বাপ মায়ের ধার শোধ করে দিস, এখন ঠিক করে না। পারিবারিক একটা হতাশা আর আর্থিক ঋণ, ও তারপর চিরকুটে লিখে গেছে যে আমার এই মৃত্যুর জন্য, এই পারিবারিক হত্যার জন্য কেউ দায়ী না। পুলিশের ধারণা, ঋণের বোঝা সইতে না পেরে স্ত্রী ও সন্তানদের হত্যার পর আত্মহত্যা করেন মিনারুল। স্ত্রী, তার ছেলে এবং শিশু কন্যা সবাইকে আশ্রয় করে হত্যা করা হয়েছে। আত্মীয় স্বজন বা যারা আছে তারাও বললো যে চিরকুটের লেখাটা উনারই। তো উনার লেখা যেহেতু উনি নিজের আর্থিক অবস্থা, ঋণগ্রস্ততা এগুলো তো উল্লেখ করছে, তো আপাতত আমরা সেগুলোর উপর কাজ করব। আর এর পিছনে অন্য কারণ থাকতে পারে কিনা আমরা সেটা পরবর্তী ইনভেস্টিগেশনের মাধ্যমে আমরা জানতে পারব। ময়নাতদন্তের জন্য লাশগুলো রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এই ঘটনায় ছায়া তদন্ত শুরু করেছে পিবিআই, সিআইডি ও র্যাব। মওদুদ রানা, সময় সংবাদ, রাজশাহী। বাংলার সময় আরও থাকছে। 3 দশক পর ছাত্র সংসদ নির্বাচন ঘিরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে উৎসবের আমেজ। হলে অছাত্রদের অবস্থান নিয়ে উদ্বেগ, সব বাধা দূর করে সফলভাবে সম্পন্নের আশা। জাতীয় নির্বাচন সুষ্ঠু করতে সরকারের পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীও প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা ডক্টর আ.ফ.ম. খালিদ হোসেন। দুপুরে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার লাউরের গড় এলাকায় মন্দির কমপ্লেক্সের নির্মাণ কাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন উপদেষ্টা। বলেন, ইতোমধ্যে সরকার নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করেছে এবং নির্বাচন কমিশন সেই অনুযায়ী কাজ করছে। পুলিশের ট্রেনিং, সেনাবাহিনীর কতজন লোক থাকবে সেই কাজও শুরু হয়েছে। সুষ্ঠু সুন্দর নির্বাচন দিয়ে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে অন্তর্বর্তী সরকার বিদায় নেবে বলেও জানান তিনি। আগামী ফেব্রুয়ারি মাসে একটি সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ নির্বাচন একেবারে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হবে, এই প্রস্তুতি সরকারের আছে। এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও সাথে থাকবে, স্ট্রাইকিং ফোর্স থাকবে এবং আমাদের সরকারি কর্মকর্তারাও থাকবেন। এটি নির্বাচন হবে, সাম্প্রতিক দাঙ্গা হবে কেন? এটা তো এরকম কোনো পরিস্থিতি তো এই মুহূর্তে আমাদের দেশে নাই। ফেব্রুয়ারিতেই হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, বিলম্বিত করতে পারবে না কোনো শক্তি। দুপুরে মাগুরায় জুলাই গণঅভ্যুত্থানের 2 শহীদদের কবর জিয়ারত শেষে একথা জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, এখানে কোনো শক্তি নাই এটাকে, এই নির্বাচনকে ডিলে করবে। এটা আমাদের চিফ অ্যাডভাইজার বলেছেন এবং আমাদের চিফ অ্যাডভাইজার বলার পরেই আপনারা দেখেছেন ইলেকশন কমিশনও বলেছেন। এটা আমাদের পুরো জাতি এটার জন্য প্রস্তুতি নিচ্ছে। আমাদের সরকারের যতগুলো অর্গান আছে ইলেকশনকে প্রিপারেশনে যারা কাজ করে, সবাই এটা নিয়ে এখন সবার পুরো দমে কাজ করছেন।
একের পর এক খুন আর চাঁদাবাজি, ছিনতাই, ডাকাতির ঘটনায় চরম উদ্বেগে দিন কাটছে গাজীপুরবাসীর। পরিসংখ্যান বলছে গত 7 মাসেই খুন হয়েছেন 115 জন। আশঙ্কাজনক হারে অপরাধ বেড়ে যাওয়ার পেছনে পুলিশের দুর্বলতার কথা স্বীকার করেছেন জিএমপি কমিশনার। দিনে দুপুরে শরবত ব্যবসায়ী সাদ্দাম হোসেনকে এলোপাথারি কুপিয়ে জখম করে এক ব্যক্তি। সেই দৃশ্য দেখতেই কৌতূহলী জনতারই জটলা। ডাইরেক্ট ছুরিতে পার দিছে। আমি ধরতে গেছি, তখন আমাকে এক ভাই পিছন থেকে বল সরো সরো, কিছু করার দরকার নাই, তোমাকে পোস্ট মারবে। সাংবাদিক তুহিন হত্যাকাণ্ডের ঘটনাস্থল থেকে মাত্র 20 মিটার দূরত্বে এই হত্যাচেষ্টার ঘটনাটি ঘটেছে। তাও আবার এই সড়কের বিপরীত পাশে রয়েছে পুলিশ বক্স। সাংবাদিক তুহিন হত্যাকাণ্ডের পর থেকে কথা ছিল এই চৌরাস্তা এলাকায় নজরদারি বাড়াবে আইনশৃঙ্খলা বাহিনী। তবে বাস্তবতা বলছে ভিন্ন কথা। হত্যাকাণ্ডের এই নৃশংসতা চরমে পৌঁছেছে গাজীপুরে। খুনের পাশাপাশি এই জেলায় ডাকাতি, ছিনতাই এবং অপহরণের মতো ঘটনাও বেড়েছে আশঙ্কাজনক হারে। এমন বাস্তবতায় প্রশ্ন উঠেছে, পুলিশি টহল আর নজরদারি কি শুধু কাগজে কলমে? প্রশ্ন থেকে যায়, আতঙ্ক আর ভয় থেকে মুক্তি মিলবে কবে? ব্যাগ নিয়ে যাইতেছে গা, মোবাইল নিয়ে যাইতেছে গা, মানি ব্যাগ নিয়ে যাইতেছে গা, মোটরসাইকেল দিয়ে আইছে, কোনো কথা কয় নাই, মনে করেন সাথে সাথে এই যে জায়গায় একটা পার দিয়ে দিছে। তথ্য বলছে চলতি বছর জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত গাজীপুর জুড়ে হত্যার ঘটনায় মামলা হয়েছে 115টি। ভয়ডরহীন অপরাধীদের এমন হিংস্র হওয়ার পেছনে অবশ্য পুলিশি দুর্বলতাকেই দায়ী করছেন অনেকেই। পুলিশের যে জনবল, সে জনবল কিন্তু পর্যাপ্ত না। যদি আমরা সিসি ক্যামেরা স্থাপন করতে পারি তাহলে কিন্তু অনেক ক্রাইমের ডিটেকশন হচ্ছে। উদ্যোগের মাধ্যমে জননিরাপত্তা বৃদ্ধির জন্য করণীয় যা কিছু আছে সেগুলো উদ্যোগ নেয়া। প্রায় 70 লাখের এই নগরীতে পুলিশের সংখ্যা মাত্র 1,500। মেহেদী হাসান, সময়। ফারাক্কার জলকপাট খুলে দেয়ায় প্লাবিত হয়েছে কুষ্টিয়া ও নওগাঁর নিম্নাঞ্চল। এতে প্রায় 40,000 মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। তলিয়ে থাকায় নষ্ট হয়ে গেছে কয়েক হাজার হেক্টর জমির ফসল। বাড়ির চারদিকে অথই জল, কোমর থেকে গলা সমান পানি মারিয়ে জরুরি কাজে বের হতে হয় বাসিন্দাদের। জলকপাট খুলে দেয় ফারাক্কার পানির চাপে প্লাবিত কুষ্টিয়ার নিম্নাঞ্চল। এতে দৌলতপুরের 4টি ইউনিয়নের প্রায় 40,000 মানুষ পানিবন্দী। তলিয়ে সড়ক সহ বসতবাড়ি বন্ধ ঘোষণা করা হয়েছে 16টি বিদ্যালয়। রানতে পারছি নি, খড়ি নাই, চাল নাই। আমি ক্লাস 7-এ পড়ি, বন্যা লাগিয়ে স্কুলে যেতে পারছি না। গরু বাছুর পশু নিয়ে খুব কষ্টতে আছে আমরা। আমাদের মেডিকেলে যাওয়ার সমস্যা হচ্ছে, পারাপার হওয়ার সমস্যা, বাজার ঘাটে যাওয়ার অনেকেরই সমস্যা হচ্ছে। এর মধ্যে জিআর চাল বরাদ্দ করেছি, পাশাপাশি আমাদের কিছু শুকনা খাবার ছিল, সেই শুকনা খাবারগুলো উপজেলা নির্বাহী অফিসার বরাবর আমরা প্রেরণ করেছি। একই অবস্থা নওগাঁর। পানিতে তলিয়ে কয়েক হাজার হেক্টর ফসলি জমি, পচে গেছে ধান গাছ। ধার দেনা করে চাষাবাদ করার পরে ফসলের ক্ষতিতে লোকসানে কৃষক। মাঠগুলো প্লাবিত হয়ে গেছে এবং পানি অনেক বাড়তি, আমাদের অনেক ফসলের মাঠ ডুবে গেছে। 6 বিঘা লাগাইছিলাম, 3 বিঘা ডুবে গেছে, আর 3 বিঘা ভাসি চললেও পুরো তল যায়। এনজিওর থেকে টাকা উঠে প্রায় 60-70 হাজার টাকা খরচা করছি। এখন এমন অবস্থা, ধান তো প্রায় পচা পচা ভাব। তবে কুড়িগ্রামে দুধকুমারের পানি কমে বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। স্থিতিশীল অবস্থায় রয়েছে তিস্তা, ধরলা ও ব্রহ্মপুত্রের পানি। রিমু সিদ্দিক, সময় সংবাদ। ফরিদপুর রাজবাড়ীতে পেঁয়াজের দাম কমলেও এর প্রভাব নেই রাজধানীতে। ঢাকায় খুচরা বাজারে প্রতি কেজি সেঞ্চুরি ছুঁই। রান্নার অন্যতম এই উপকরণের ঊর্ধ্বমুখী দামে দিশেহারা ক্রেতা। মাসব্যাপী ঊর্ধ্বমুখী পেঁয়াজের বাজার। রাজধানীতে প্রতি কেজির দাম বেড়েছে 20 টাকা পর্যন্ত। তবে ঢাকার বাইরের চিত্র কিছুটা ভিন্ন। গত সপ্তাহে রাজবাড়ীতে টানা 3 দিন পেঁয়াজের দাম বাড়লেও শুক্রবার খুচরায় কমেছে 10 টাকা। প্রতি কেজি বিক্রি হচ্ছে 60 থেকে 70 টাকায়। ফরিদপুরেও প্রতি কেজিতে কমেছে 20 টাকা। গত হাটে 3000 টাকা 2900 টাকা বলা লাগতো না, আর আজকে সেই পিস বেচলাম হলো 2500 টাকা। তাই এরকম হলে কি কৃষক বাঁচে? ব্যাপারীরা বলতেছে বাজারে এলসি ঢুকছে, সেজন্য আমাদের পেঁয়াজের দাম কম দিচ্ছে। এদিকে দেশের বিভিন্ন জেলায় পেঁয়াজের বাজার নিম্নমুখী হলেও প্রভাব নেই রাজধানীর বাজারে। ছুটির দিনে খুচরায় মানভেদে দাম ঠেকেছে 80 থেকে 90 টাকায়। অন্তরা সেন, সময় সংবাদ, ঢাকা। ডাকসু নির্বাচনের ভোট গ্রহণ আগামী 11 সেপ্টেম্বর। তফসিল ঘোষণার পর থেকে ক্যাম্পাসে শিক্ষার্থীদের মাঝে বইছে নির্বাচনী আমেজ।
সবুজ প্রকৃতি ঘেরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষার্থীদের মনে বইছে আনন্দের জোয়ার। দীর্ঘ ৩২ বছর পর ছাত্র সংসদ নির্বাচনের খবরে শিক্ষার্থী ও ছাত্রনেতা সহ সবাই আছেন খুশামেজে। জাকসু নির্বাচনকে কেন্দ্র করে আশার আলো জ্বলছে শিক্ষার্থীদের মনে। তবে অছাত্রদের হলে অবস্থান নিয়ে নির্বাচনকে প্রভাবিত করতে পারে বলে অভিযোগ শিক্ষার্থীদের। আমরা চাই জাকসুর মাধ্যমে এই সমস্ত দমন পীড়নের রাজনীতি সেগুলো বিলুপ্তি করবে। যদি কোনো হটকারী আমাদেরকে আসলে আটকাতে চায় বা জাকসুকে আসলে বানচাল করা চায়, আমার মনে হয় না সে আসলে বেশি দিন আসলে সাস্টেনও করতে পারবে। এদিকে নির্বাচন কমিশন বলছে খসড়া ভোটার তালিকা প্রকাশ, তফসিল ঘোষণা সহ বেশ কিছু কার্যক্রম এগিয়ে নিয়েছেন তারা। সচেতনতামূলক কার্যক্রম চালাতে পারবো, কিন্তু নির্বাচন কমিশন হলে তাদেরকে চিহ্নিত করেও দিতে আমরা হয়তো সক্ষম হব। 1972 সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর 9 বার অনুষ্ঠিত হয় জাকসু নির্বাচন। সবশেষ 1993 সালে 29 জুলাই এক ছাত্রের বহিষ্কারকে কেন্দ্র করে ছাত্র ও শিক্ষকদের মধ্যে ব্যাপক সংঘর্ষ বাঁধলে সে সময়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন জাকসু ও হল সংসদ বাতিল করে। বরগুনার পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পর্যাপ্ত জনবল না থাকা ও তীব্র লোডশেডিংয়ের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সকালে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে এ কর্মসূচিতে ঢাকায় অবস্থানরত পাথরঘাটার শতাধিক বাসিন্দা অংশ নেন। বক্তারা বলেন, উপজেলা হাসপাতালটি মাত্র 5 জন চিকিৎসক দিয়ে পরিচালিত হচ্ছে। এছাড়া 66 কিলোমিটার দূরত্বে বিদ্যুতের মূল গ্রিড থাকায় ঘন ঘন লোডশেডিং লেগেই থাকে। এ সংকট নিরসনে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের হস্তক্ষেপ কামনা করেন তারা। একদম দক্ষিণাঞ্চলের হওয়ার কারণে বরাবরই অবহেলিত, বিশেষ করে বর্তমানে ডেঙ্গু আক্রান্ত আমাদের বরগুনা জেলা হটস্পট, তার ভিতরে পাথরঘাটাও অন্যতম। প্রতিনিয়ত আমাদের রোগীরা মারা যাচ্ছে, কিন্তু সরকারের টনক নড়ছে না। পর্যাপ্ত চিকিৎসক না থাকার কারণে বরিশাল এমনকি ঢাকায় আসার পথেই অনেকে মারা যান। আমরা বিদ্যুৎ পাই না, একটু হালকা ঝড় হবে 5 দিন 7 দিন বিদ্যুৎ থাকে না, মানুষ অসুস্থ হবে, হাসপাতালে ডাক্তার নেই, চিকিৎসা পায় না। এই মানবতার জীবনযাপন করে পাথরঘাটা উপজেলাবাসী। বিভিন্ন স্থানে পালিত হলো বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার 81তম জন্মদিন। সকালে ময়মনসিংহ, গোপালগঞ্জ, ঝালকাঠিতে কোরআনখানি ও বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করেন নেতাকর্মীরা। এ সময় বেগম খালেদা জিয়ার শারীরিক সুস্থতা কামনায় দোয়া করা হয়। পূজা অর্চনা ও কীর্তন সহ ধর্মীয় নানা আচার পালন। দিনাজপুরে কান্তজিউ বিগ্রহ যাত্রায় ঢল নামে ভক্তদের। পূজা অর্চনা ও কীর্তন সহ ধর্মীয় নানা আচার পালন, দেবতার কৃপা লাভের আশায় ফলফলাদি উৎসর্গ, ভক্তদের প্রসাদ বিতরণ। 250 বছরের পুরানো ঐতিহ্য ও রাজ পরিবারের প্রথা অনুযায়ী দিনাজপুরের কান্তজিউ বিগ্রহ যাত্রা উপলক্ষে আনন্দে মাতেন সনাতন ধর্মাবলম্বীরা। শুক্রবার সকালে কাহারোল উপজেলার কান্তজির মন্দির থেকে ঢেপা নদীপথে এ যাত্রা শুরু হয়। হাজার হাজার ভক্ত ও দর্শনার্থীরা এতে অংশ নেন। প্রায় 25টি নৌকার বহরে 8 ঘন্টার যাত্রা শেষে সন্ধ্যায় শহরের রাজাপাড়া ঘাটে পৌঁছাবেন তারা। সেখানে বিদায় জানানো হবে রাধাকৃষ্ণ দেবতাকে। আমাদের শ্রীকৃষ্ণের জন্ম আবির্ভাব তিথি, সেজন্য আমরা সকলে আসছি কান্তজিউ মন্দিরে। ঠাকুর যেন আমাদেরকে কৃপা করে, এই জন্য আমরা এই দিনে এখানে নদীতে উপস্থিত হয়ে ঠাকুরকে নৌকায় উঠাই দিই। প্রতি বছর আমরা জন্মাষ্টমীর আগে এই বিগ্রহ নদীপথে নিয়ে যাই রাজবাড়িতে, ওখানে পূজিত হয় এবং রাস পূর্ণিমার একদিন আগে আমরা এখানে নিয়ে আসি। যাত্রা নির্বিঘ্ন ও শান্তিপূর্ণ করতে নেওয়া হয় কঠোর নিরাপত্তা ব্যবস্থা, যাতে আমাদের কোনো এখানে অপ্রীতিকর ঘটনা না ঘটে সেটা আমরা মোকাবিলা করার জন্য সব জায়গায় সব পয়েন্টে আমরা আমাদের ফোর্স মোতায়েন করেছি। কান্তজিউ বিগ্রহ যাত্রা একটি বার্ষিক উৎসব। মনোবাসনা পূরণ ও পরিবারের মঙ্গল কামনায় ধর্মীয় পঞ্জিকা মতে প্রতি বছর এই দিনে সমাগম ঘটে রাধাকৃষ্ণ ভক্তদের। সময় সংবাদ, দিনাজপুর। বাংলার সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। লুটের সাদা পাথর উদ্ধারে আজও শত শত ট্রাকে তল্লাশি। ভোলাগঞ্জে চলছে প্রতিস্থাপন। পর্যটন কেন্দ্র স্বরূপে ফেরানো নিয়ে শঙ্কা। পাথর খেকোদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি। রাজশাহীতে একই পরিবারের 4 জনের লাশ উদ্ধার। পাশেই পড়েছিল চিরকুট। ঋণের বোঝা সইতে না পেরে স্ত্রী ও 2 সন্তানকে হত্যার পর স্বামীর আত্মহত্যা ধারণা পুলিশের।
এবং ফারাক্কার জলকপাট খুলে দেয়ায় প্লাবিত কুষ্টিয়া ও নওগাঁর নিচু এলাকা পানিবন্দী প্রায় 40,000 মানুষ, কয়েক হাজার হেক্টর জমির ফসল নষ্ট, ঋণ শোধ করা নিয়ে দুশ্চিন্তা। এই ছিল বাংলার সময়, সঙ্গে থাকুন সময়ের।